আমার মনে হয় না যে এই সরকার আসলে যে 10 বছরের পরিকল্পনা বলে 10 মাস কিভাবে কি করবে আমি জানি না। আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন। বিকজ তার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, ধারণ করে না, লালন করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাই না? ঠিক যেভাবে চাঁদাবাজি, ঠিক যেভাবে মববাজি, ঠিক যেভাবে নারীর প্রতি সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুডিশিয়ারির উপর হামলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবার পথ অনেক বেশি সুগম করি। একইভাবে মুক্তিযুদ্ধকে যখন আমরা 24-এর সঙ্গে মুখোমুখি করি, আবারও আমরা সেই আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে দেই এবং আমরা প্রাসঙ্গিক এবং আমরা আবারও আমাদের অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে সেই শেখ হাসিনা যেটা বলতেন যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধ নিরাপদ, এর বাইরে আর কারো হাতে না, সেটাকেই কিন্তু আমরা স্টাবলিশ করি। এখন এই কথাগুলো যেমন দুদিন আগে খালেদ মহিউদ্দিন আমাকে তার একটা শোতে বলছিলেন যে আমি গুপ্ত আওয়ামী লীগ কিনা, এটা দেখলাম খুব ভাইরাল হয়েছে। ভাই, আমি গুপ্ত সুপ্ত কিছুই না, আমি খুবই প্রকাশ্য সাদাকে সাদা কালোকে কালো বলা মানুষ। হ্যাঁ, এই যে আমি কথাগুলো বললাম একটাও কিন্তু আওয়ামী লীগকে স্ট্রেংথেন করবে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি আজকে জামাতের ছত্রছায়ায় বা বিএনপির ছত্রছায়ায় বা সরকারি দলের ছত্রছায়ায় বসে আপনি যে আকাম কুকাম কুকর্মগুলো করে দেশের মানুষের নাভিশ্বাস উঠায় ফেলতেছেন, এগুলা কিন্তু আওয়ামী লীগের পথ সুগম করবে। সো যদি আওয়ামী লীগকে আসার পথ কেউ করে দেয় সেটা আপনারা। আর যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধের পক্ষে না, এটা আমি জামাত নিষিদ্ধের সময় থেকে বলে আসতেছি। মানে তখন কিন্তু আমাকে বলা হয়তো আমি আইএসআই, তখন বলা হয়তো আমি জামাত শিবির, তখন বলা হয়তো আমি রাজাকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার পুরো পাশার দান ঘুরে গেছে, এখন আমি হয়ে গেছি শেখ রুমিন, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। মানে ইটস আ হিলারিয়াস কান্ট্রি। এই দেশের মানুষের কোনো মানে একটু চিন্তা করেন ভাই, একটা কথা বলবেন, দুটো চিন্তা করেন। আমি শুরু করতে চাই আপনার কাছে, যেই প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখন যদি বিএনপি থেকে এমন বলা হয় যে আপনি আবার দলে ফিরবেন কিনা, আপনি কি ফিরবেন? ফিরলে তো আমি অন্য স্বতন্ত্ররা যখন চিঠি দিয়েছে আমি চিঠি দিতাম, আমার যদি ফেরার ইচ্ছা থাকতো আমি চিঠি দিতাম। সো ফিরবার আর আমার মনে হয় না কোনো কারণ আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাহেব যে কথাটি বলছিলেন নতুন বাংলাদেশ, আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবারও আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, লোডশেডিং। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট, এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারে গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে, এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো, সমস্যা গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে একেবারে ভয়াবহ প্রয়োজন। আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না, যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন?
কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে, হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। সরকারের আজকে যদি আমি বলি, এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম ভিজিবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 বছর মেয়াদী জ্বালানি খাতকে নিয়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনা আপনি কি মনে করেন যে সেটি কত বাস্তবায়িত হবে? আমি জানি না সরকার কি পরিকল্পনা করছে, কারণ আমরা তো আসলে খুবই সরকার প্রধানের মুখ থেকে তো আমরা রোজি অ্যান্ড ফ্লাওয়ারি কথাবার্তা ছাড়া কোনো কাজের কথা তো আসলে ওভাবে শুনি না। সো আমি বলতে পারবো না সরকারি কি পরিকল্পনা। আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি কিছু বলেছেন যে তাদের কি পরিকল্পনা? আমি জানি না তাদের জ্বালানি নিয়ে কি। সেক্ষেত্রে এই প্রশ্ন যখন আসে তখন 180 দিনের একটি চ্যালেঞ্জ ছিল বর্তমান সরকারের। সেই 180 দিনের চ্যালেঞ্জে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে যদি এটাকে আপনি ধরেন? 180 দিন নিয়ে, আচ্ছা আমি একটা নিউজ আজকে দেখতে দেখতে আসছিলাম, পুরনো নিউজ, এটা আমি সংসদে কথা বলেছি। 100 দিনের খতিয়ান, 100 দিনের রিপোর্ট টিআইবি বলছিল 605 জন খুন 100 দিনে বিএনপি রিপোর্টেড, 3500-র উপরে নারী নির্যাতন, ধর্ষণ এরকম কাছাকাছি 2-2,500। সো এই হলো সরকারের খতিয়ান। চুরি ছিনতাই মানে একেবারে দৃষ্টিকটুভাবে বেড়েছে, এটা ছিল তাদের আইন শৃঙ্খলার রিপোর্ট। এবার আসেন বিদ্যুৎ জ্বালানি খাত, কারণ এগুলো খাতগুলো খুব গুরুত্বপূর্ণ খাত। বিদ্যুৎ জ্বালানি খাতে আসেন, বিদ্যুৎ থাকে না 10-12 ঘন্টা, বিল আসে ডাবল ট্রিপল, গ্যাস নাই দীর্ঘ সময়, গ্যাসের মানে আমার ধরুন আশুগঞ্জ সার কারখানা, সংসদে দাঁড়িয়ে এই মন্ত্রী, আটার ব্যর্থ মন্ত্রী, যিনি এর আগের সরকারকে 1 থেকে 6 বিএনপিকে ডুবাইছিলেন, তিনি বলতেছেন যে আশুগঞ্জে নাকি তিনি গ্যাস দেবেন, সংসদে ওয়াদা করছিলেন আমার প্রস্তাবের প্রেক্ষিতে। 1 মাস মধ্যে তার 30শে মের মধ্যে গ্যাস দেওয়ার কথা, যখন গ্যাস হয় না আমি আবার দাঁড়ালাম সংসদে। আমি যখন বললাম, উনি বললো না এটা চাইলেই দেওয়া যায় না, এক্সেট্রা এক্সেট্রা। মাননীয় স্পিকার ওনাকে সাবধান করলেন যে আপনি সংসদে যা বলবেন সেটা ডেটার ভিত্তিতে জেনে শুনে তারপরে ওয়াদাটা করবেন। আপনার ইচ্ছা হলো আর পল্টন ময়দানের মতন ওয়াদা দেওয়া শুরু করলেন, ইউ ক্যানট ডু দ্যাট। বাট দ্যাটস হোয়াট দ্যাট মিনিস্টার ডিড। এবং তাকে তো কোনো জবাবদিহিতার আওতায় আনা হয় নাই। সড়কের কথায় আসেন, যেই মন্ত্রী প্রথমবার কথা বলেই ধরা খাওয়া পড়ার কথা বলেন না, তিনি বললেন চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে হচ্ছে, বিসমিল্লাহ। এরপরে তারপর উনি মুখে তালা লাগাই দিলেন। কিন্তু 2টা ঈদে তার পারফরমেন্স দেখেন, ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে বিএনপির নেতা কর্মী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাজের লোক সবাইকে। বিরোধী দলের যে জায়গাগুলো, সেই জায়গায় টিআর কাবিখাত বরাদ্দ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প বরাদ্দ বন্ধ, টোটালি বন্ধ। এবং যেই জায়গাগুলোতে সরকারি দলের এমপি নাই, সেখানে ওনাদের প্রাইভেট কি বলে ওই সংরক্ষিত মহিলা এমপিদের দিয়ে ওনারা মাতব্বরি করাচ্ছেন। এইটুকু সেন্স নাই যে একটা ইলেক্টেড এমপি আর একটা সিলেক্টেড এমপির মধ্যে দিস গালফ অফ ডিফারেন্স। আমার মনে হয় না যে এই সরকার আসলে যে 10 বছরের পরিকল্পনা বলেন, 10 মাস কিভাবে কি করবে আমি জানি না। একজন অথবা বিরোধী দল বুঝে শুনে সেই বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যে কারণে হচ্ছে কি আমাদের জনগণের জীবন সংক্রান্ত যে সমস্যাগুলো, তাদের এভরিডে লাইফের যে সমস্যা, সেটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না, উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা আজকে আলাপ করলাম বিদ্যুৎ নিয়ে, আমরা গ্যাস নিয়ে, আমরা সংকট নিয়ে আলাপ করলাম, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, আমরা মব নিয়ে আলাপ করলাম।
কিন্তু দেখা যাচ্ছে এইগুলোর কথা আপনি যখন বলতে যাবেন তখন ঠাস করে প্রধানমন্ত্রীর সাদাসিধে জীবন নিয়ে কথা বলা হচ্ছে। এতে হয়তো ওনার ব্যক্তিগত ইমেজ কে ঝাড়া পোছা করে একটা নতুন ইমেজ দেওয়ার একটা চেষ্টা হতে পারে, এবং এই চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে বলেন তো, আজকে যদি আপনি প্রধানমন্ত্রী হন, আপনি 1 লক্ষ টাকার জামদানি পরলেন না 200 টাকার তাঁতের শাড়ি পরলেন, তাতে আসলে আমার জীবনে কি যায় আসে? আমাকে তো যদি বাজারে গিয়ে 400 টাকার কাঁচামরিচ কিনতে হয়, আমাকে যদি বাজারে গিয়ে 100 টাকার নিচে একটা সবজিও না পাওয়া যায়, আমাকে যদি 2 মাসের ব্যবধানে 1 বস্তা চিনি গুঁড়া চালের দাম 2000 টাকা বাড়ে, 2000 টাকা 1 বস্তায় বেড়ে গেছে, এবং কেউ কোনো দায় না নেয়, তাহলে আপনি আমাকে বলেন আপনার ওই জামদানি 1 লক্ষ টাকার না ওই তাঁতের শাড়ি 200 টাকার প্রধানমন্ত্রী আপনি, আমার কি যায় আসে? আমার জীবনে তার কি ছাপটা পড়বে? এই প্রশ্নের কোনো সুযোগ নাই। জুলাই সনদ যেটা হয়েছে, বিএনপি এবং জাতীয় জামাত ইসলাম দুইটাকেই এক ধরনের একটা শিল্ড দিছে যে এরকম বাস্তব সমস্যা নিয়ে কোনো আলাপ হবে না, আলাপ হবে ইউটোপিয়ান আলাপ হবে জুলাই সনদে। আরে আমাদের তো বেসিক নিডসই পূরণ হচ্ছে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের জবাবদিহিতা বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা, এগুলো হওয়া দরকার। তার আগে তো আমার জীবনের বেসিক নিডস যেগুলা, হ্যাঁ, বেঁচে থাকার জন্য যেগুলা একজন নাগরিকের অত্যাবশ্যকীয়, সেগুলাই তো আমার হচ্ছে না। আজকে সন্ধ্যায় কয়েক ফোঁটা বৃষ্টি নামলো ঢাকায়। আপনার স্টেশন থেকে আমার বাসা 20 মিনিটের রাস্তা, আমি আসলাম 1.5 ঘন্টায়, কারণ পুরো রাস্তা পানি নিচে, মানুষ, গণপরিবহনের জায়গা নাই, ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না। সো আমরা তো এরকম একটা দেশে, এরকম একটা শহরে আমরা থাকি। এরপরে আর আসলে আমরা জুলাই সনদ আমাদের নাগরিকদের আর কি দিবে বলে আপনি এক্সপেক্ট করেন? একটি বাস্তবতা যদি তুলে ধরি আপা, সেটি হলো যে অনেকেই বলেন এবং আমরাও দেখছি যে একটি সরকারের বয়স মাত্র 5 মাস বা 6 মাস যদি আমরা বলি, সেখানে এতগুলো সমস্যা, অনেকগুলো সমস্যা তো থাকে। সেই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য তো একটি সময় দেবার প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করছেন যে আপনারা যথেষ্ট সময় দিচ্ছেন সরকারকে? দেখেন, আমি যেটা বললাম যে এখন এটা যদি এমন কোনো সমস্যা হতো যে যেটা ইন্টেলেকচুয়াল লেভেলের, হ্যাঁ, যেটা হলে ভালো লং রানে একটা দেশের জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য ক্ষমতার, এগুলো লং রানে হলে একটা দেশ বেনিফিটেড হবে লং রানে। কিন্তু যেই জিনিসটা আপনার এই মুহূর্তে দরকার, আপনার বাড়িতে বাজার নাই, আপনার হাতে আছে 300 টাকা, আপনার চাল আনতে হবে, ডাল আনতে হবে, সবজি আনতে হবে, মাছ মাংস বাদ দেন, আপনার কাছে কিন্তু সরকারকে সময় দেওয়ার মতো সময় হাতে নাই। 1, 2 হলো এই সরকার, এই দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে। মাঝখানের 2 বছর না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। মব ভায়োলেন্স, উগ্রপন্থার উত্থান, এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো বাদ দিলাম। আমি দুটো পলিটিক্যাল গভর্নমেন্টের তুলনা করি। মানুষ তুলনা করবে 8 থেকে 24 এবং তারপর 26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস। সেখানে 15 মাসের সাথে 5 মাসের তুলনা কি ঠিক হয়? 15 বছর এবং 5 মাসের তুলনা 15 বছরে, তাহলে তো মানুষ বলবে যে আমরা তো আরেকটু বেটার থাকবো। 15 বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। পলিটিক্যাল গুম খুনের কথা কিন্তু বলছি না, ইচ্ছা করে আমার এই কথাকে পেঁচানো হয়। পলিটিক্যাল গুম খুনের কথা বলছেন আপনি। রুহুল কবির রিজভী হলো অন্য আলাপ, কিন্তু আপনি যদি কুদ্দুস হন, সেলিম হন, রহিম হন, করিম হন, তাহলে আপনার জীবনে 100 দিনে 605টা খুন, ইট ম্যাটার্স। আপনার জীবনে 2500-এর উপর 100 দিনে ছিনতাই, চুরি, ইট ম্যাটার্স। 3000-এর উপরে রেপ বা নারীর উপর অপারেশন, ইট ম্যাটার্স। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগের তুলনায় এই ক্রাইম বেড়েছে। এবং আপনি যখন দেখবেন যে এই ক্রাইম কন্ট্রোলের দায়িত্ব যেই মন্ত্রীর, তিনি সারাক্ষণ সংবিধান নিয়ে পেঁচাল পারেন জ্ঞানী ভাব ধরে, এবং নিজের মন্ত্রণালয়ে জিরো পারফরমেন্স দেখান, তখন সার্টেনলি আপনার ভালো লাগবে না রে ভাই।